সুইডেনে পড়তে আসা নিয়ে আলাপ আলোচনা করব আজকে। অনেক বন্ধুবান্ধব এবং অনেক বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের ছেলেপেলেরা এবং তাদের ভাই বোনরা যারা পড়তে আসার জন্য খুব ইন্টারেস্টেড, তারা অনেক সময় আমার সাথে যোগাযোগ করেছেন এবং প্রশ্ন জিজ্ঞেস করেছেন, অনেক ইন্টারেস্ট দেখিয়েছেন কিভাবে সুইডেনে পড়তে আসা যায় বা সুইডেনে আসা যায়। তো আমি চিন্তা করছি যে সুইডেনে কীভাবে আসা যায় বা সুইডেনে স্থায়ীভাবে বসবাস করা যায় তার মধ্যে এগুলো আলাপ আলোচনা করব। এবং অবশ্যই এর মধ্যে স্টাডি একটা ইম্পর্টেন্ট বিষয় এবং স্টাডি ক্যাটেগরিতে আসা এটাও খুব প্রচলিত এবং ফেভারিট একটা বিষয় আর কি। তো এগুলো সবই আমরা আলোচনা করব আজকে। এই এক পর্বে আমরা সব কমপ্লিট না করতে পারলেও ধারাবাহিকভাবে আমরা করব। সুইডেন স্ক্যান্ডিনেভিয়ার একটা দেশ এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ। এটার আকৃতিটা কিছুটা একটা ব্যানানার মতো, ব্যানানা কলার মতো নর্থ এবং সাউথে, এবং উত্তর দক্ষিণে বেশ লম্বা একটা দেশ, প্রায় 2000 কিলোমিটার উত্তর দক্ষিণে লম্বা। এটা রাজধানী স্টকহোম। এর পূর্ব পাশে আছে আপনার ফিনল্যান্ড, পশ্চিমে আছে নরওয়ে, দক্ষিণে আছে ডেনমার্ক এবং উত্তরে আপনার নরওয়ে, ফিনল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশ আছে। তো সুইডেনে 2010-11 পর্যন্ত আনুমানিক আমার জানা মতে কোনো টিউশন ফিস ছিল না, হায়ার এডুকেশন ফ্রি ছিল। তো ওই সময়টাতে অনেক স্টুডেন্ট এসেছে, স্পেশালি বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে। তো এখন 2010-11 সালের পরে যখন টিউশন ফি চালু করা হয় তখন এটা ড্রামাটিক্যালি এই স্টুডেন্ট আসার সংখ্যা অনেক কমে গেছে। তো এখন শুধুমাত্র যারা টিউশন ফি দিয়ে পড়তে চায় এবং যারা সিরিয়াসলি পড়তে চায় এবং পড়াশোনা করতে চায় তারাই এখন আসছে এবং যাদের সামর্থ্য আছে তারাই আসছে। তো এই সংখ্যা খুবই কম, খুবই কম। তো আমরা জেনে নেই কীভাবে সুইডেনে দীর্ঘস্থায়ী বসবাস করা যায় অথবা প্রবেশ করা যায়। সর্বপ্রথম হলো ট্যুরিস্ট ক্যাটাগরি। তো ট্যুরিস্ট ভিসা আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে এটা সাধারণত সেঙ্গেন ভিসার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা করতে হয়। সেঙ্গেন কান্ট্রিগুলোর অন্তর্ভুক্ত যেই দেশসমূহ এর মধ্যে কমন অ্যাপ্লিকেশন। আপনি যদি সুইডেন হয়ে ইন করতে চান, এটা বিভিন্নভাবে হতে পারে। আপনার স্রেফ ট্যুরিস্ট হিসেবে আপনি আসতে পারেন, জাস্ট আপনার কেউ কোনো ব্যবসায়িক উদ্দেশ্য না, কোনো মেডিকেল পারপাস না, কেউ পরিচিত নাই, তারপর আপনি এখানে ট্যুরিস্ট হিসেবে আসতে পারেন। তো কিছু ক্যাটাগরি আছে যেটা আপনার ভালো ইনকাম থাকলে, আপনার দেশে কোনো পিছুটান যদি দেশে থাকে তাহলে সেটা ভালো, একবারে কোনো পিছুটান নাই, আপনি একা চলে আসবেন, সেই ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাটা ওরা দিতে চায় না। তবে আমি দেখেছি সাধারণত স্ট্রেট ফরওয়ার্ড বলতে গেলে যাদের ভালো জব আছে বাংলাদেশে, যারা প্রতিষ্ঠিত, বাংলাদেশে যাদের ব্যবসা বাণিজ্য বা ভালো জব করেন, ভালো ইনকাম আছে, যারা অলরেডি জায়গায় ঘোরাফেরা করেছেন, তারা সহজে এখানে ট্যুরিস্ট ভিসা পেয়ে যান। ট্যুরিস্ট ভিসার জন্য আরও কিছু কানেকশন থাকলে ভালো, যেমন কেউ যদি আত্মীয় স্বজন এখানে থাকে, আপন ভাই, খুব কাছের কেউ, তাহলে সেই রেফারেন্সও এখানে ট্যুরিস্ট ভিসাটা পেতে সুবিধা হয়। আবার বিজনেস পারপাজে অনেক সময় ট্যুরিস্ট ভিসা আসে, যে তার বিজনেস মিটিং বা কোনো কনফারেন্স, সেই ক্ষেত্রেও তারা একটা ভিসা ইস্যু করে, এভাবে আসা যায় টেম্পোরারি। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ট্যুরিস্ট ভিসায় কেউ এন্টার করলে এটা থেকে আপনি এখানে থেকে অন্য কোনো ক্যাটাগরিতে আপনি চেঞ্জ করতে পারবেন না এবং অন্য এখানে থেকে যেতে পারবেন না, সোজা কথা যেটা। তো এটা খুবই ডিফিকাল্ট হবে। তো এই জন্য ট্যুরিস্ট ভিসায় যারা আসবে তাদের অবশ্যই ব্যাক করতে হবে এবং সেটাই বেটার। এখানে জোর করে ব্যাক করতে হবে বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যে কোনোভাবে এন্ট্রি করে, আপনি ট্যুরিস্ট হোক, যে এনি ক্যাটাগরিতে আপনি যদি এন্টার করতে পারেন সুইডেনে বা ইউরোপে, আপনাকে জোর করে কেউ পাঠাবে না, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনি লিগালি থাকতে পারবেন না আর কি। এরপরে আপনাদের বলতে চাই যে সবচেয়ে পপুলার ক্যাটাগরি হলো স্টুডেন্ট হিসেবে আসা। সুইডেনের টিউশন ফি আছে, একটু আগে বলেছি। তো এখানে পার সেমিস্টার টিউশন ফিটা ডিপেন্ড করে কোন কোর্স, কত দিনের প্রোগ্রাম এবং কোন ইউনিভার্সিটি, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। তো তারপরে অ্যাভারেজ আমার এখানে আমার ভাতিজা আছে, ও লুন্ড ইউনিভার্সিটিতে আসছে, সারওয়ার। তো ওকে আমরা জিজ্ঞেস করতে পারি যে টিউশন ফিটা কেমন এবং তোমার টিউশন ফি কত, তারপরে টিউশন ফি সম্পর্কে তুমি একটা আইডিয়া দাও। টিউশন ফির ব্যাপারে কথা বলতে গেলে বলতে হবে যে লুন্ড সোশ্যাল সায়েন্সে
সুইডেনে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। এই জন্য এখানে সোশ্যাল সায়েন্সে পড়তে আসলে, আমি পার্সোনালি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, এই জন্য আমি সোশ্যাল সায়েন্সের এক্সাম্পল দিয়ে বলতেছি। এখানে সেই ক্ষেত্রে আমি মাস্টার্সের জন্য 2 বছরে প্রায় 22 থেকে 23 লাখ টাকার মতো লাগে। এছাড়াও স্কলারশিপের ব্যবস্থা আছে, সুইডেন গভর্নমেন্ট থেকেও স্কলারশিপ দেয়। এছাড়া ইরাসমাস আছে বা আরও ইউরোপিয়ান অনেক স্কলারশিপ আছে, এর থ্রু আসতে পারেন। আর এখানে সোশ্যাল সায়েন্সে বা অন্য যে কোনো সাবজেক্টেই পড়তে আসলে এখানে একটা অপশন আছে ইন্টার্নশিপ করার। এটা কোর্সের মধ্যে ইনক্লুডেড হবে। এটা হয়তো ফুল 1 সেমিস্টার করা যায় বা হাফ সেমিস্টার করা যায়। এখানে এটা একটা সুবিধা, আপনি নেটওয়ার্কিং আপনারা সবাই নেটওয়ার্কিং করতে পারবেন। আর ভালো একটা রেফারেন্স লেটার নিতে পারলে এখানে থেকে যাওয়ার ব্যাপারে সেই ক্ষেত্রে এটা একটা সুবিধা। তাছাড়াও বলতে গেলে সুইডেনের স্টাডি স্ট্রাকচারটা বাংলাদেশের থেকে একটু ভিন্ন। যেহেতু আমরা বাংলাদেশি স্টুডেন্টরা অনার্সে বলুন, মাস্টার্সে বলুন, পিএইচডিতে বলুন, সব সময় 4টা করে কোর্স করে থাকি, সেটা 4 মাসের হোক 6 মাসের সেমিস্টার হোক, সব ক্ষেত্রেই। কিন্তু এখানে বড় কোর্সগুলো 2 মাসের একটা করে কোর্স কমপ্লিট করার পরে, এটা করে কোর্স 2 মাস করে কমপ্লিট করার পরে সেকেন্ড কোর্স শুরু হয়। সেকেন্ড কোর্স শেষ হওয়ার পরে দ্যাট মিনস সেমিস্টারে 2টা করে কোর্স হয়, 2টার বেশি করে হয় না। আর এখানে আসতে গেলে আপনার এখানে সোশ্যাল সায়েন্সে রিটেন এক্সাম বলতে কিছু নেই, টেক হোম এক্সাম। আর এখানে টেক হোম এক্সামের কথাও বলতে গেলে এরকম না যে গুগল থেকে নিয়ে, তারপরে বই থেকে একটু নিয়ে, গুগল থেকে একটু নিয়ে কোনোভাবে এই করে দিলেই ভালো একটা রেজাল্ট আসবে, এরকম না। এখানে স্টাডি করতে গেলে আপনার লিটারেচার অনেক পড়তে হয়, কারণ এখানে ওরা প্লেজারিজমটা খুব ভালোভাবে চেক করে। আর ওরা দেখে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছে সেখান থেকে রেফারেন্স করা হয়েছে নাকি। যদি রেফারেন্স করা না হয়ে থাকে সেক্ষেত্রে গ্রেডিংটা কমে যায়। আর এখানে লুন্ডের ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম অনেক ধরনের আছে, যেমন ধরেন সায়েন্সে আর হলো কমার্সের ক্ষেত্রে জিপিএ সিস্টেম, গ্রেডিং সিস্টেম। আর সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে একটু ভিন্ন। এই গ্রেডিং সিস্টেমটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, সুইডিশ নামটা আমার খেয়াল আসতেছে না। কিন্তু এখানে ABCDE পর্যন্ত গ্রেড। ই হলে কোনো মানে বেসিকলি জাস্ট পাস করা। আর সি পাওয়া মানে এখানে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে বি পাওয়ার মতো। এখানে সুইডেনে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে। তবে ওরা বলে দিছে 40 আওয়ার্স পার উইক স্টাডি রাখতে হবে। এরপরে আস্তে ধীরে পার্ট টাইম জব বলুন, বা আপনি যদি ইউরোপে আসছেন, ইউরোপে ঘোরাঘুরির ব্যাপারেও কথা বলা হয়। ঘোরাঘুরি করার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, কিন্তু এইখানে আপনি স্টাডি পারমিটটা দেওয়া হয় 13 মান্থস করে। এরপরে আপনাকে আবার এক্সটেনশন নিতে হবে যদি আপনি 2 বছরের জন্য আসেন। যদি ব্যাচেলার্সের জন্য আসেন তাহলে হয়তো আপনার 3 বারের মতো এক্সটেনশন নিতে হবে। প্রসিডিওর সব ক্ষেত্রেই সেম। ভিসা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যেভাবে, এক্সটেনশন নেওয়ার ক্ষেত্রেও সেম ডকুমেন্টসগুলোই দেখাতে হয়। আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো ফার্স্ট টাইমের পরে আর দেখাতে হয় না, শুধু আপনি কোর্স কতটুকু কমপ্লিট করেছেন আর ব্যাংকে কিছু ফান্ড দেখাতে হয় যে আগত বছরের খরচ আমি বেয়ার করতে পারবো। ওকে, পাতিজার কাছ থেকে আমরা বেশ অনেক কিছু তথ্য পেলাম। তো আমি খুব তাড়াতাড়ি এগুলো আবার স্টেপ বাই স্টেপ আরও ভালোভাবে আলাপ আলোচনা করব। এই যে পয়েন্টগুলো আমরা বুঝতে পারলাম বা শুনতে পেলাম, সেটা হলো যে টিউশন ফি এটা ডিপেন্ড করে কোর্সের উপর, এবং প্রোগ্রামের লেন্থ, কোন ইউনিভার্সিটি, এগুলো সব মিলে আর কি। তবে এই বছরে প্রায় 10 থেকে 12 লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি একটা আনুমানিক ধরা যায়। জি।
আচ্ছা, তাহলে 10 থেকে 12 লাখ টাকার টিউশন ফি প্লাস আপনার বছরে বাংলাদেশি টাকায় মিনিমাম মিনিমাম 5 লাখ টাকা লাগবে থাকতে খাইতে একবারে সর্বনিম্ন। হ্যাঁ, সর্বনিম্ন 5 থেকে 6 লাখ লাগবে। এমনি ইউনিভার্সিটি ডিপেন্ড করে বা লোকেশন হ্যাঁ, ডিপেন্ড করে। লোকেশন ডিপেন্ড করে 2 বছরে টিউশন ফি 14 থেকে 15 লাখেরও আছে। আছে হ্যাঁ, কোর্স আছে। কোর্সের উপরে কোর্স হয়। অনুযায়ী যদি সোশ্যাল সায়েন্সে আসা হয় তাহলে লোকেশন অনুযায়ী ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী 14 থেকে 15 লাখের ভিতরেও ইউনিভার্সিটি আছে, যেমন গোথেনবুর্গ ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড 16 লাখ টিউশন ফিতে 2 বছর মাস্টার্স কমপ্লিট করা যায় সোশ্যাল সায়েন্সে। আর্টসে আর একটু বেশি, আর্টসে ওই 18-20-এর মধ্যে হয়ে যায়। টিউশন ফি কত এটা আমরা কোর্স প্রোগ্রামে এবং ইন্টারনেটের সাইটে গেলে দেখতে পাচ্ছি, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো তারপরেও জাস্ট একটা ধারণার জন্য আমরা আলাপ করলাম যে বছরে 10 থেকে 12, তো অ্যাপ্রক্সিমেট। তো 2 বছরে অনেক অনেক ইউনিভার্সিটি যেগুলো অনেক গ্রামের মধ্যে অথবা অনেক দূরে অথবা ছোট ইউনিভার্সিটি অথবা কোর্স খুব ইজি কোর্স, ওরা হয়তো 2 বছরে ভাতিজা যেটা বললো 2 বছরে এই 14-15 লাখ টাকার মধ্যে হয়ে যেতে পারে। আর টিউশন ফির ব্যাপারটা, এই ব্যাপারে আপনার এজেন্সিতে যাওয়া বা ইন্টারনেটে ওইভাবে ঘাটাঘাটি করারও কোনো ঝামেলা নেই সুইডেনের ক্ষেত্রে, কারণ সুইডেনের সকল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন এক জায়গা থেকেই করা হয়। ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খোলার পরে যে কোর্স বা যে ইউনিভার্সিটির প্রোগ্রাম আপনি যেতে ইচ্ছুক সেই প্রোগ্রাম সেই কোর্সে গেলেই পার সেমিস্টার কত লাগবে ওইটা নিচে ওইখানে লেখাই থাকে ওই কোর্সের ক্ষেত্রে। সেটা শুধু আপনি আপনার নিজের কারেন্সিতে কনভার্ট করে নিলেই, ডলার রেট অনুযায়ী বা ইউরো রেট অনুযায়ী কনভার্ট করে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার বছরে টিউশন ফি, পার সেমিস্টারে টিউশন ফি কত লাগবে, বছরে কত লাগবে, 2 বছরে কত লাগতে পারে। রাইট রাইট থাকতে পারে অন্যান্য দেশে যে ইউনিভার্সিটির যে টিউশন ফিটা ওরা বলে এটার সাথে ডিসকাউন্ট থাকে বা এজেন্টদের ডিসকাউন্ট থাকে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সুইডেনের ক্ষেত্রে এ ধরনের কিছু নাই। ওরা সব কিছু ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে, ওদের ওয়েবসাইটে যা আছে ওইখানেই প্রত্যেকটা প্রোগ্রামের নিচে কোর্সের অ্যামাউন্ট লেখা আছে এবং ওই ফিটাই সবার জন্য সব ক্ষেত্রে প্রযোজ্য, এখানে কোনো কম বেশিরও ব্যাপার নাই। আর এইটা খুব ইম্পর্টেন্ট যে ভাতিজার একটা কথা শুনে আমার কাছে আমি যেটা বলতে চাচ্ছি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশের ক্ষেত্রে মূল যে সমস্যা এটা অনুধাবন করতে হবে, যে জিনিসটা আমি বলার জন্য এবং বুঝিয়ে বলার জন্যই এই ভিডিওগুলো করা, সেটা হলো যে সুইডেনে এখন 39টা 39 ইউনিভার্সিটি প্লাস ইউনিভার্সিটি কলেজ ইংলিশ প্রোগ্রামে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের পড়ার সুযোগ দিচ্ছে টিউশন ফির মাধ্যমে, মানে পয়সা নিয়ে। তো এখানে ফ্রি এডুকেশন এখন সুইডেনে নাই, জার্মানিতে আছে, তারপর নরওয়ের কিছু ইউনিভার্সিটি আছে, ফিনল্যান্ডে আছে, সুইডেনে আগে ছিল এখন নাই। 39 ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজে টিউশন ফি দিয়ে এখানে ইংরেজি প্রোগ্রামে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করা যায়। আর এই ইউনিভার্সিটিগুলো শহর গ্রাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা সুইডেনের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আর এই 100% ইনফরমেশন, কোথায় কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কি প্রোগ্রাম, কে পড়ায়, কে টিচার, কতদিনের কোর্সটা, কয় বছরের কোর্স এবং এটা রিকোয়ারমেন্টস কি এবং কি পড়াবে, কোন ল্যাঙ্গুয়েজে পড়াবে, টিউশন ফি কত, এভরিথিং আপনি প্রোগ্রাম পেজে গেলে, ইন্টারনেটে গেলে পাবেন এবং ওদের ওয়েবসাইটে গেলে পাবেন। এখানে ওয়েবসাইটটা যেটা জেনারেল ইনফরমেশনাল ওয়েবসাইট, সেটা হলো studyinsweden.se, www.studyinsweden.se। এটা হলো জেনারেল ইনফরমেশন। আর অ্যাডমিশনের জন্য আপনি যদি প্রোগ্রাম চুজ করতে যান, কোন প্রোগ্রামটা আপনি নেবেন, কোন ইউনিভার্সিটিতে নেবেন, এখানে আপনার ড্রপডাউন মেনুর মাধ্যমে অপশন করা আছে যে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, লিস্ট করা আছে, আপনি লিস্টে ক্লিক করবেন, করলে ওই ইউনিভার্সিটির কী কী প্রোগ্রাম আছে লিস্টে এসে যাবে এবং ওই প্রোগ্রামটা কত খরচ, কবে থেকে শুরু, এটাও সব ডিটেলস এসে যাচ্ছে। সো এখানে কোনো কাউকে, আপনার যদি 2টা চোখ থাকে, আপনি যদি ইংরেজি পড়তে পারেন, আপনি যদি ইংরেজি বুঝেন, আপনার ইংরেজি নিজেও বোঝার দরকার নাই, আপনি যদি নিজে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, আপনি যদি একটা কম্পিউটার সামনে বসতে পারেন অথবা মোবাইলেও দেখতে পারেন, আপনি ইংরেজি বুঝতে হবে, ইংরেজি তো বুঝতেই হবে, কারণ ইংরেজি বুঝে এখানে ইংলিশেই পড়তে হবে। সো ইংরেজি যদি আপনি বুঝেন, পড়তে পারেন, আপনার যদি 2টা চোখ থাকে, তাহলে আপনি
এই মোবাইলে ইন্টারনেটে কম্পিউটারে ইন্টারনেটে যেভাবে যখন যেখানে খুশি আপনি ব্রাউজ করে ওয়েবসাইটে যেয়ে এটার ইনফরমেশন থেকে শুরু করে নিয়ম কানুন ভর্তি অ্যাডমিশন ভিসা প্রসেসিং এভরিথিং 100% আপনি অনলাইন থেকে নিজে করতে পারবেন। আপনার কোথাও কারোর কাছে যাইতে হবে না। আপনি যদি কেউর জন্য কোথাও যান বা চিন্তা করেন কোনো কোথাও যাইতে হবে, তাহলে ভাবতে হবে যে আপনি পঙ্গু, আপনি কিছুই জানেন না, আপনার দ্বারা কিচ্ছু হবে না। সো আপনার এক পয়সাও কোথাও খরচ করার দরকার নাই। ইন্টারনেট এভরিথিং ইন্টারনেটে আছে। এখানে আপনি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেই আপনি অ্যাপ্লাই করতে পারেন, প্রোগ্রাম চুজ করতে পারেন এবং কোথায় কিভাবে কোথায় কি করতে হবে ডিটেলস আছে। তারপরও আমাদের ভিডিও লিঙ্কে আপনারা যদি কোনো কমেন্টস করেন আমরা অবশ্যই চেষ্টা করব, আমি এবং আমার ভাতিজা আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এতে কোনো প্রকার কোনো সমস্যা নেই। আমি সুইডেনে 20 বছর থাকি। আমি ওই স্টুডেন্ট হিসেবে লুলিও ইউনিভার্সিটিতে এসেছিলাম, নর্দার্ন ইউনিভার্সিটি। আমার মনে হয় বিশ্বের সর্বোত্তরের ইউনিভার্সিটি, এরকম সামথিং লাইক দ্যাট। এনিওয়ে সেটা 2003 সালে আমি এসেছিলাম। তো আমার ভাতিজা এসেছে লাস্ট ইয়ারে 2023-এ। সো ও এখন লুন্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। সো ওর এখন অ্যাকুরেট ইনফরমেশনগুলো, লেটেস্ট আপডেট ইনফরমেশনগুলো ওর কাছে আছে। এজন্য আমি ওকে আমাদের কনভারসেশনে আমরা একসাথে ভিডিওটা তৈরি করছি। আর আমিও দীর্ঘদিন আমার সাথে এবং আমার এই দেশি বিদেশি সকল ছাত্রদের এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে আমার একটা খুব ভালো যোগাযোগ ছিল, এখনও আছে। এবং আমি সবাইকে যতটুকু পেরেছি সাহায্য করেছি, ইনফরমেশন দিয়ে, ফর্ম ফিল আপে হেল্প করে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যারা আমার আত্মীয় স্বজন যারা এই বর্ণনার সাথে যারা জড়িত, তারা যদি আমার এই কথাগুলো শুনেন প্লিজ দয়া করে মাইন্ড করবেন না, কারণ এটা ফ্যাক্ট যেটা আপনাদেরও শেখার দরকার আছে। আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা পরিচিত যারা যারা আমার সাথে যোগাযোগ করতেছে এবং অনেক দিন ধরে যোগাযোগ করতেছে। একজন আছে প্রায় 3 বছর ধরে আমাকে ফোন দিচ্ছে এবং মাঝে মাঝে ফোন দিয়ে যোগাযোগ করছে। তার ছেলে সুইডেনে আসতে চায়, তার ছেলে একজন স্টুডেন্ট। আমি তাকে বলছি যে দেখেন, আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট করে এত যোগাযোগ করার দরকার নেই। আপনার ছেলে স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট পাস করছে, ইউনিভার্সিটিতে পড়ে, সে স্মার্ট এনাফ, তাকে বলেন আমার সাথে যোগাযোগ করতে। বিলিভ মি অর নট, ভদ্রলোক 3 বছর ধরে এখনো আমার জন্য ওয়েট করতেছে, আমি কিছু একটা করব তার ছেলের জন্য। কিন্তু দুঃখের বিষয় এখানে আমার বা কেউর কিচ্ছু করার নেই। আমি যে মুখে যে ইনফরমেশনটা দিচ্ছি এইটুক ছাড়া আর কিচ্ছু করার নাই, সব নিজের করতে হবে। অথবা আপনি যদি কোনো এজেন্ট থাকে বাংলাদেশে যারা একজনের কাজ, যারা এই ধরনের ডিসেবল আছে, অথবা ডিসেবল বলতে আমি ফিজিক্যাল ডিসেবল বলছি না, মানে এটা আমি মেটাফরিক্যালি বলছি, যে যারা নিজের কাজ নিজে করতে পারে না এরকম আর কি, যে মনে করে ইন্টারমিডিয়েট পাস করছে, ইউনিভার্সিটিতে পড়ে, অথচ একটা টেলিফোন করে যোগাযোগ করতে পারে না। হ্যাঁ, সে জানে যে আমি তার আত্মীয় হই, তারপরে সে আমাকে ফোন দেয় না, তার বাপের দেয়া সে ফোন দেয়। এ ধরনের অথর্ব যারা আছে, তো তাদের জন্য আপনার ওই এজেন্ট আছে যারা লাখ লাখ টাকা নিয়ে বিনা কাজে জাস্ট একটু ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য সে লাখ লাখ টাকা নিয়ে আপনাকে ইনফরমেশন দেবে। তো তাদের কাছে আপনারা যেতে পারেন। তো যাই হোক, আমি আমার ওই আত্মীয় বা পরিচিতকে বলছি দেখেন, আপনার যোগাযোগ, আপনার সাথে আমি সারা জীবন কথা বললেও আপনার ছেলেকে আমি আনতে পারবো না। কারণ যে আসবে, সে যদি, যাকে আমি গাড়িতে উঠাবো, সে যদি গাড়িতে না উঠে, সে যদি সামনে না আসে, আমি কিভাবে আনবো তাকে? তো যাই হোক, সে ছেলে এখনো পর্যন্ত আমার সাথে কোনোদিন যোগাযোগ করে না। আমি একবার রাগারাগি করে ওর বাপরে এরকম খোঁচা টোচা দিয়ে তারপরে বলছি যে আপনার ছেলে থাকলে দেন, আমি বলে দেই এই করতে হবে। তো আমি তাকে বলে দিছি যে এই 2টা ওয়েবসাইট তুমি ব্রাউজ করে তুমি যাও, কোনো কিছু লাগলে না বুঝলে আমাকে জানাও। এ পর্যন্ত কোনোদিন যোগাযোগ করে নাই। গেল একজন। আরেকজন আমার আব্বার সাথে তার খুব ভালো সম্পর্ক, কারণ আমার আব্বা যখন মসজিদে নামাজ পড়তে যায় অথবা উপজেলায় কিছু কাজের জন্য যায়, তখন ওই ভদ্রলোকের সাথে তার পরিচয়, দেখা এবং যোগাযোগ, দীর্ঘদিন যাবৎ তারা একে অপরের পরিচিত। তো এই ছেলেটা, সে সমাজ কল্যাণ বা সামথিং এরকম, বা এজেন্ট ব্যাংকিং এরকম একটা কিছুতে জব করে উপজেলায়। তো উনি আমাকে মানে আমার সাথে একটা কমিউনিকেশন রাখার জন্য প্রতিটা অকেশনে সে আমাকে মেসেজ দেয়, ভাইয়া কেমন আছেন, কবে আসবেন। তার কথা হলো কেমন আছেন আর কবে আসবেন।
তা আমার কথা হলো কি যে আসলে কেমন আছেন এটা ফর্মালিটি সবাই জিজ্ঞেস করে, কিন্তু কেমন আছেন এর পরে আর কোনো কথা নেই। হ্যাঁ, আর হলো আমাকে নিতে পারবেন কিনা। তো এই ধরনের যারা অথর্ব, যারা আহম্মক, কারণ কেমন আছেন না আছেন, আমি কেমন আছি না আছি তোমার যায় না, তুমি কেমন আছো, তুমি তোমার মতো যাতে কিছু করতে পারো সেই চিন্তা তুমি করো। তো যাই হোক, এনিওয়ে, সে প্রশ্ন করবে কেমন আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তর দিই ভালো আছি। এরপরে আমার তো জানতে হবে সে কি চায়। এরপরে কিন্তু সে আর কোনো কথা বলে না, বলে ভাইয়া দেশে কবে আসবেন, আসতে পারি হয়তো নেক্সট উইক অথবা নেক্সট মান্থ অথবা আল্লাহ নিলে যাবো, এরকম উত্তর দিয়ে শেষ। তো সে মনে করছে যে সে আমার সাথে যোগাযোগ করতেছে নিয়মিত, আমি হয়তো কখন তাকে আনবো, সুইডেনে নিয়ে আসবো। কিন্তু আপনারাই বলেন কিভাবে আমি তাকে সুইডেনে আনবো। তো এখানে তো মিডল ইস্টের মতো এমন না যে আগে থাকতে ভিসা ইস্যু করে একটা পয়সা দিয়ে ভিসাটা ইস্যু করে এক নামে ইস্যু করে যে আমি সেল করে দিলাম, বিষয়টা তো সেটা না। এখানে নিজের প্রচেষ্টায় নিজে চেষ্টা করে নিজেরই আসতে হবে, নিজেরই আমি হয়তো ওয়ে বলতে পারি যে এই ওয়েবসাইটে যাও, অমুক জায়গায় যাও, এই এম্বাসিতে যাও, এই করে এতটুকু আমি বলতে পারি, এটা অলওয়েজ আমি রেডি বলার জন্য। তো দেখেন, সেই ছেলে, আমি তাকে বলছি দেখো তুমি আইএল টেস্টটা করো, আইএল টেস্টটা করে আমাকে জানাও, বাকি কাজ আমি করে দেবো। আমি কিন্তু তাকে বলে দিছি। সে এটাকে কোনো মানে সে বুঝতে পারে না যে আমি আসলে তাকে কি বলছি। আমি কিন্তু সব তাকে বলে দিছি, এভরিথিং আমি বলছি। তুমি আইএল টেস্ট কমপ্লিট করো, করে রেজাল্ট হইলে আমাকে জানাও, বাকি কাজ আমি করব। সব কিছু কিন্তু আমার উপর আমি নিয়ে নিয়েছি। তার কাজ হলো অনলি আইএল টেস্ট করা। সে আজকে পর্যন্ত 3 ইয়ার্স এখনও আইএল টেস্ট করেও নাই, করতেও পারে নাই। অথচ প্রতিদিন ফোন দিচ্ছে, প্রতি সপ্তাহে ফোন দিচ্ছে, ঈদের মধ্যে হাই হ্যালো বলছে, যোগাযোগ করছে, আর সালাম দিচ্ছে কেমন আছে। 3 বছর সে ওয়েটিংয়ে আছে। এর কোনো মানে আছে? পৃথিবীতে এমন কোনো ফেরেশতা আছে যে নিজের কাজ না করলে আপনার কাজ সে করে দিবে? বা এটা হয়? আর কেমনে দিবে সে? তো এ ধরনের যারা অথর্ব এবং এই পঙ্গু এবং ডিসেবল, তাদের জন্য আসলে কোনো দিন কোনো কিছু হবে না। কারণ যারা করার তারা, যাদের হয় না 9 তাদের হয় না 90, কিছু কথা আছে। আবার যাদের করার তারা যেখানেই থাকুক সে অবস্থায় তারা করবে। আমার এই ভাতিজা, বলতে অবশ্য আমি জানি না ভাতিজা কি মনে করবে, সে, তার ফিজিক্যাল ডিসেবিলিটি আছে এবং মানে অবাক ব্যাপার যে বাংলাদেশ থেকে, এবং তার ফ্যামিলিও খুব সচ্ছল, তার বিদেশে আসার কোনো দরকার নাই, তারপরেও সে নিজের পায়ে একটা কিছু করার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজে একটা কিছু করার জন্য বাংলাদেশে ফ্যামিলি ছেড়ে সে নিজে এখানে আসছে। তো সে ঠিক মতো হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটতে হয়। তো বাংলাদেশ থেকে সে একা ইউনিভার্সিটি অ্যাডমিশন জোগাড় করে, ভিসা নিয়ে, ট্রাভেল করে সুইডেনে এসে এভরিডে ইউনিভার্সিটি করতেছে, নিজের বাসায় থাকতেছে, নিজে রান্না করে খাচ্ছে এবং এখনও বহাল তবিয়তে কন্টিনিউ করতেছে। তাহলে সে যদি পারে, তাহলে আপনারা যাদের 4 হাত পা আছে, যাদের চোখ আছে, যারা দেখতে পারেন, শুনতে পারেন এবং কথা বলতে পারেন, তো তারা যদি বছরের পর বছরে খালি কবে কে আপনাকে টাকা দিয়ে ভিসা দিয়ে নিয়ে যাবে এই আশায় বসে থাকলে আপনার ভূমধ্য সাগরে ওই ট্রলারে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই আমার মনে হয়। তো যাই হোক, আপনারা তাই করেন, ট্রলারে ডুবে মরেন, এবং পরিবারের বাঁচান। এটাই হলো আমার কথা। তো সুইডেনে আসার ব্যাপারে, বিশেষ করে স্টুডেন্ট ভিসায় যদি কেউ আসতে চান, অথবা যে কোনোভাবেই কেউ যদি কোনো নিয়মকানুন জিজ্ঞেস করতে চান, ইনফরমেশন জিজ্ঞেস করতে চান, আমাকে জিজ্ঞেস করতে পারেন বা আমাদের এই চ্যানেলে, এই পোস্টে জিজ্ঞেস করতে পারেন। আমরা শুধুমাত্র ইনফরমেশন দিতে পারি। আমরা কোনো ভিসার ব্যাপারে জানি না, কিভাবে কি করতে হয়, ভিসার ব্যাপারে কোনো হেল্প আমরা করতে পারবো না, শুধু তথ্য দিতে পারি। এবং আমরা কোনো ভিসার ব্যবস্থাও করতে পারবো না, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যবস্থাও করতে পারবো না। আমরা বলতে পারবো কোন ইউনিভার্সিটি কেমন, কী কী ইউনিভার্সিটি। আপনি বলতে পারেন আমার ইন্টারনেট কাজ করতেছে না, অমুক ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামটা দেখেন তো আছে কি না। আমি 1 মিনিটে ইন্টারনেটে খোঁচা দিয়ে আপনারা জানাই দেবো হ্যাঁ আছে কি নাই। কিন্তু আপনারটা আপনার নিজেরই করতে হবে। তো আচ্ছা, সুইডেনে তাহলে গেল, ট্যুরিস্ট ভিসার কথা আলাপ করলাম, আমরা স্টাডি ভিসার কথা আলাপ করলাম। এখানে আরও কিছু ক্যাটাগরি আছে যেগুলো দিয়ে আপনারা সুইডেনে এন্ট্রি করতে পারেন এবং আসতে পারেন। তার মধ্যে আরেকটা হলো ফ্যামিলি রিইউনিয়ন। সেটা হলো, এখানে যদি আমি, ফর এক্সাম্পল, আমি এখানে সুইডেনে আছি, আমি যদি আমার ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে চাই অথবা আমার ছেলে মেয়েদের আনতে চাই, সেই ক্ষেত্রে তারা এখানে আসতে পারবে। সো এটা ফ্যামিলি রিইউনিয়নের আরেকটা ক্যাটাগরি হলো। আর আরেকটা ক্যাটাগরি আছে ওয়ার্ক পারমিট ভিসা বা জব ভিসা।
তো এটা এখনো চালু আছে। এটা বেশ অ্যাট্রাকটিভ একটা ক্যাটেগরি, কারণ এখানে যদি আপনার সুইডেনের কোনো সুইডিশ কোম্পানি যদি আপনাকে জব অফার করে, এবং স্পেশালি কোম্পানি যদি ভালো রেপুটেড কোম্পানি হয়, এবং রেপুটেড কোম্পানি বলতে যেটা বোঝায় কমন সেন্সে, এবং ইকোনমিক্যালি সলভেন্ট থাকে কোম্পানি, তাহলে তাদের এখানে কাজ করার জন্য বা ওয়ার্ক করার জন্য এমপ্লয়মেন্ট নিয়ে যদি কেউ আসতে চায়, তারা যদি জব অফার করে দেশের বাইরে থেকে, সুইডেনের বাইরে থেকে আসার জন্য, তাহলে এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসা সম্ভব। এবং এটা খুব ফ্যান্টাস্টিক অপরচুনিটি, কারণ এখানে 4 বছর যদি কন্টিনিউ আপনারা কেউ এখানে ওয়ার্ক করেন এবং কন্টিনিউ জব করেন, ওয়ার্ক পারমিট থাকে, তারপরে এখানে পিআর পাওয়া যায় খুব ইজিলি, খুব ভালো। এবং এই ওয়ার্ক পারমিট যতদিন থাকবে ততদিন আপনার এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে, ভিসা থাকবে, রেসিডেন্স পারমিট থাকবে, আপনার মেডিকেল ফ্যাসিলিটি পাবেন, এবং অলমোস্ট পাসপোর্ট বাদে যত ফ্যাসিলিটি আছে সবই পাচ্ছেন। এবং বাচ্চা কাচ্চারাও ফ্রি এডুকেশন পাচ্ছে, ফ্রি চিকিৎসা পাচ্ছে, ওয়াইফও সেম। সো এটা গোল্ডেন অপরচুনিটি। কিন্তু জব সুইডেনের বাইরে থেকে সুইডেনে জব নিয়ে আসা সো টাফ। এটা অনলি আজকাল আইটি সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছে তারা সাধারণত বড় বড় কোম্পানিতে যাদের 100, 200, 300 করে এমপ্লয়ি থাকে বা হাজার হাজার এমপ্লয়ি থাকে, তারা দেখছি আমরা এখন ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে পার্ট টাইম অথবা কন্ট্রাক্ট বেসিস আইটি ওয়ার্কার, সিস্টেম ইঞ্জিনিয়ার অথবা ডক্টরস এরকম হায়ার করে নিয়ে আসে। তো তারা আসে, অথবা এখানকার কোনো কোম্পানির যদি কাউকে কোনো একটা জানাশোনার মাধ্যমে, কোনো একটা কন্ট্রাক্টের মাধ্যমে পরিচিত থাকে যে ফর এক্সাম্পল আমার একটা কোম্পানি আছে, আমি এখানে 5 জন লোক আমার দরকার, কিন্তু দেখা গেল আমি সুইডেন থেকে না নিয়ে আমি বাংলাদেশ থেকে নিলাম, যেহেতু আমার লোক লাগবেই। তো সেই ক্ষেত্রে এটা হয় যে আমি যদি ইচ্ছা করি বা এখানকার কোনো এমপ্লয়ার যদি ইচ্ছা করে, বাংলাদেশে কাউকে তার প্রয়োজন সিভি দেখে যদি সেটা হয়, ম্যাচ করে তার জবের কোয়ালিটির সাথে, অবশ্যই সে জব অফার দিতে পারে বা আপনারা জব নিয়ে আসতে পারেন। জবের এটা ওয়ার্ক পারমিট খুবই, আবারও বললাম, এটা খুবই অ্যাট্রাকটিভ, এবং এটা পিআর এবং পাসপোর্টের জন্য খুবই স্টেপ বাই স্টেপ একটা বেশ ডাইরেক্ট একটা প্রসেস। আর আরেকটা বিজনেস ভিসায় ওখানে আসা যায়, বা এখানে যারা টেম্পোরারি আছে, স্টুডেন্ট আছে, তারাও এখানে বিজনেস ভিসা অ্যাপ্লাই করতে পারে, সেলফ এমপ্লয়েড যেটাকে বলে। তো সেই ক্ষেত্রে বিজনেস ভিসা বা সেলফ এমপ্লয়মেন্ট ভিসা সুইডেনের ভিতরে যারা অলরেডি আছে তাদের জন্য এটা বেশ সুবিধাজনক, কিন্তু যারা বাইরে থেকে বিজনেস ভিসা নিয়ে আসতে চাচ্ছে তাদের জন্য বেশ কিছু হার্ড রিকোয়ারমেন্ট আছে। সো এইটা একটু চিন্তাভাবনার বিষয়। তো এগুলো সবই সুইডিশ ওয়েবসাইটে আছে, migrationsverket.se, www.migrations migrationsverket.se, migrationsverket.se, এখানে আপনার সব ইনফরমেশন পাবেন। তো আবারও বলছি, ইন্টারনেটে আপনারা সব ইনফরমেশন পাবেন, সব ধরনের মুভমেন্ট, মাইগ্রেশন ইস্যু, কীভাবে সুইডেনে আসা যায়, এভরিথিং দেয়ার। আর স্টাডি সম্পর্কিত ওয়েবসাইটগুলো আমি আবারও বলছি, www.studyinsweden.se, ওয়ান ওয়ার্ড, একটা শব্দের মধ্যে, studyinsweden.se। আর যদি অ্যাডমিশন সংক্রান্ত ডাইরেক্ট অ্যাডমিশন পেজে যেতে চান, তাহলে universityadmissions.se, SE হলো এখানকার .com এর পরিবর্তে SE। সো ইউনিভার্সিটি অ্যাডমিশনস, ইংলিশ ওয়ার্ড, universityadmissions.se, এখানে আপনারা সরাসরি অ্যাডমিশন এর ব্যাপারে অ্যাপ্লাই করতে পারবেন। তো সুইডেনে ইমিগ্রেশন, সুইডেনের বিষয়ে যে কোনো তথ্য জানতে আমাদেরকে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদেরকে নক করবেন, এবং আমাদের চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের এই ইনফরমেশন সবার কাছে পৌঁছায়। এবং যারা বাংলাদেশে যে ধরনের বোকা অথর্ব লোকজন আছে, যারা জাস্ট খালি সুইডেনে বা বিদেশে আসার জন্য বছরের পর বছর দিন গুনছেন, নিজে হাতে গ্লাসটা উঠায় পানি খাইতে পারছেন না, সেই ধরনের লোকদের যদি কোনো হেল্প হয়, সেই উদ্দেশ্যে আমরা চাচা ভাতিজা এই ভিডিওটা করলাম। তো সবাইকে শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
করার জন্য কিছু প্রয়োজনীয় টিপস। একটি ইম্পর্টেন্ট টিপস এই ক্ষেত্রে হলো যে বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা আপনি যদি মাস্টার্সের জন্য আসেন সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট না দিলেও চলে, কিন্তু দিয়ে দিলে ভালো। ওইটা আপনি ইউনিভার্সিটির হলো এক্সাম কন্ট্রোলারের কাছে যাবেন বা রেজিস্ট্রারের কাছে যাবেন, তার কাছ থেকে অ্যাটাস্টেশন ভেরিফিকেশন করে নিয়ে তারপরে সেটা ইউনিভার্সিটির খামে ঢুকিয়ে ওইখানে আবার বিভিন্ন আবার ওই স্টিকার বা সিল মাইরা সিল দেওয়ার পরে সেটা ওইখানে আপনি নিজের ইনফরমেশন দিবেন না, ভুলেও নিজের ইনফরমেশন দিবেন না। নিজের ইনফরমেশন দিলে এটা আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডমিশন আপনি নিতে পারবেন না। এটা সরাসরি নিয়ম হলো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। যেহেতু বাংলাদেশে ইউনিভার্সিটি এই ঝামেলা নিতে চায় না, সেই ক্ষেত্রে আপনার এই কাজগুলো করার পরে ওইখানে ইউনিভার্সিটির ইনফরমেশন আপনি খামের উপরে একটা কাগজে প্রিন্ট করে উপরে টেপ দিয়ে লাগিয়ে দিবেন। এরপরে নিচে আপনি আরেকটা পেপারে প্রিন্ট দিবেন, সেটা হলো যে আপনি কোন লোকেশনে পাঠাবেন, কোন ইমেইলে কোথায় আসবে, সুইডেনের কোথায় আসবে। সুইডেনের সবকিছু গভর্নমেন্টের থ্রু প্রসেসিং হয়, তো এটা সুইডেনের এডুকেশন মিনিস্ট্রিতে আসবে। সেই ঠিকানাটা দিয়ে আপনি ডিএইচএল এর কাছে গেলে আপনি বললেই হবে যে আমি আশা ইউনিভার্সিটি, ধরেন আমি নিজে আশা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ধরেন এখানে ডিএইচএল এ গেলে যাওয়ার পরে আপনি ইউনিভার্সিটির নাম বললেই হবে যেটা আমি সুইডেনে পাঠাবো, আমি অ্যাডমিশনের জন্য পাঠাচ্ছি। ওদের কাছে সব ঠিকানা দেওয়া আছে, ওরা ডাবল চেক করে পেপারসটা পাঠিয়ে দিবে। পেপারসটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যদি কোনো প্রবলেম না হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের যেই মেনুতে আপনি ডকুমেন্টস আপলোড করবেন সেখানে নিচে একটা প্রম্পট আসবে যে আপনার ডকুমেন্টসগুলো সাকসেসফুলি আমরা রিসিভ করছি। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওরা ফার্দার মেল করবে যে আপনার এই ডকুমেন্টসের প্রবলেম হয়েছে, এই ডকুমেন্টসগুলো আবার পাঠান। আর এটা আপনি যদি ব্যাচেলার্স করতে আসেন সেক্ষেত্রে হাই স্কুলের সার্টিফিকেটটি আপনি বাংলাদেশে এডুকেশন মিনিস্ট্রির কাছ থেকে অ্যাটাস্টেশন ভেরিফিকেশন করে তারপর ফরেন মিনিস্ট্রিতে যে অ্যাটাস্টেশন ভেরিফিকেশন করে সেম প্রসেসে আপনার এটা সুইডেনে পাঠাইতে হবে। এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এটা একটা ম্যান্ডেটরি প্রসেস। এটা হয়তো ভবিষ্যতে চেঞ্জ হইতে পারে, যদি স্ট্রিমলাইন ওরা করে সেক্ষেত্রে চেঞ্জ হবে, আর যদি না করে থাকে সেক্ষেত্রে চেঞ্জ হবে না। এই ইনফরমেশনটা আপনি universityadmissions.ecu-তে যখন ডকুমেন্টস কিভাবে আপলোড করতে হয়, কি চাইছে না চাইছে, সেই ক্ষেত্রে ওইখানেও বলে দেওয়া আছে। ওইখানে কান্ট্রি স্পেসিফিক রুলস বলে দেওয়া আছে। ওইখানে বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশের কান্ট্রি স্পেসিফিক সব রুলস ওইখানে শো করবে, কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, কি ডকুমেন্টস পার্সোনালি আপনার প্রিন্ট কপি পাঠাইতে হবে। আবার এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার আবার পিডিএফ কপিও আবার আপলোড করতে হবে। আপনি মনে করেন না যে যেহেতু ফিজিক্যাল কপি পাঠিয়েছি সেটা হয়ে যাবে। এই ফিজিক্যাল কপিটা হলো এডুকেশন বোর্ডের জন্য, এটা ইউনিভার্সিটির জন্য না। ইউনিভার্সিটির জন্য আপনার পিডিএফ কপিটা আবার আপনার আপলোড করতেই হবে। ওকে, রাইট। অনেক মূল্যবান ইনফরমেশন পাওয়া গেল। তো আমি যারা অথর্ব আছেন তাদের জন্য একটু সোজা কথায় বলতে চাই, অল্প ইনফরমেশন। বিষয়টা হলো বাংলাদেশে যেহেতু কাগজপত্র নকল করা যায় এবং 2 নম্বর করা যায়, এই জন্য এরা চাচ্ছে যে আপনার ডকুমেন্টেশনগুলো অফিসিয়ালি ভেরিফাই করে তারপরে তাদের কাছে পাঠানোর জন্য। তো এটার উপায় কি? সেটা হলো যেহেতু এখানে অনলাইনে ভেরিফিকেশনের কোনো বা ডাউনলোডের কোনো সিস্টেম নাই বাংলাদেশের সাথে সরাসরি, সেহেতু তারা চাচ্ছে যে আপনি যদি কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকেন, ওই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সুইডেনে ডকুমেন্টেশনগুলো তাদের পক্ষ থেকে তারা সিলগালা করে খামের মধ্যে ঢুকে তারপরে তারা এখানে সরাসরি পাঠাবে। কোন অ্যাড্রেসে পাঠাইতে হবে এটা আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, বা আপনি যখন ইউজার ক্রিয়েট করবেন ওইটার মধ্যেই পাবেন।
সো ওই অ্যাড্রেসে আপনি ফর এক্সাম্পল আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটি ব্যাচেলার করছেন, ইউনিভার্সিটি ব্যাচেলার যে আপনার এডুকেশনের যাকে আপনি পারেন, হয়তো ডিপার্টমেন্টের কোনো মামু অথবা ডিপার্টমেন্টের কোনো পিওন অথবা কোনো টিচার অথবা যে হেল্প করতে চায় তাকে যে বলেন যে আমার এই ডকুমেন্ট, আমার যে ট্রান্সক্রিপ্টগুলো বা ডকুমেন্টেশনগুলো এগুলো আমার সুইডেনের ইউনিভার্সিটিতে এই অ্যাড্রেসে পাঠাইতে হবে, এবং এটা ইউনিভার্সিটির পক্ষ থেকে। তখন ইউনিভার্সিটি কি করবে, তাদের ইউনিভার্সিটির যে একটা এনভেলপ আছে যেটার মধ্যে ইউনিভার্সিটির সিল সাপ্পর মারা আছে, ওইটার মধ্যে ডকুমেন্টগুলা ভালো একটা প্রিন্ট করে ওগুলা অ্যাটেস্টেড করে তারপরে ওই খামের মধ্যে দিয়ে খামটা ভালো করে টেপ করে ওইটার উপর দিয়ে আবার যথাসম্ভব স্টিকার অথবা স্ট্যাম্প মেরে ওইখানে ওই ফ্রম এবং টু এই দুইটা জিনিস উল্লেখ করতে হবে। তো ভাতিজা বললো যে নিজের ইনফরমেশন দেওয়া যাবে না, তো ও বুঝাইছে যে এখানে সেন্ডার বা ফ্রম আপনি হবেন না, এখানে সেন্ডার হবে ডিপার্টমেন্ট অথবা ইউনিভার্সিটি অথবা যারা ইন্টারমিডিয়েট ম্যাট্রিক আছে ওগুলো কাগজ যাদের দরকার হয় তারা বোর্ড। তো এই ক্ষেত্রে এটাই বিষয়টা। তো এটা ভেরিফাই করে আপনার ডকুমেন্টেশন পাঠাবেন, এটাই হলো মেইন বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আইএলটিএস এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দরকার হয় যদি ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে থাকে। কিছু কিছু কোর্সে হয়তো আইএলটিএস না হলেও হয়। তো সেটা তার মানে এই না যে কোনো জায়গায় আইএলটিএস দরকার নেই। ধরবেন যে 90% জায়গায় আইএলটিএস দরকার আছে, 10% জায়গায় আপনি যদি নিজে স্যাটিসফাই করতে পারেন তাহলে আইএলটিএস ছাড়াও অ্যাডমিশন হচ্ছে এখানে সুইডেনে। আর পাশাপাশি আমি বাংলাদেশের সবার জন্য আরেকটা ইনফরমেশন একটু আগে বলেছি, আবারও বলি, জার্মানিতে আপনার ফ্রি এডুকেশন আছে। জার্মানি বড় দেশ, অনেক অপরচুনিটি। আপনারা ইমিডিয়েটলি এই অপরচুনিটি থাকাকালীন সময় এখনই অ্যাপ্লাই করেন, সবাই জার্মানিতে অ্যাপ্লাই করেন। ওইখানেও সেম, ওইখানেও আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং সব কিছু ইন্টারনেটেই হয়, সবই ওখানে দেওয়া আছে। আমি জার্মানির ইনফরমেশনের ব্যাপারে আপনাদেরকে ওয়েবসাইটগুলোর নাম এবং এগুলো আমি নেক্সট ভিডিওতে আলাপ করব।